ফরম্যাট বদলেছে, টি-20 থেকে ওয়ানডে, নামও বদলেছে অনেক। ধরুন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানের মতো বড় বড় নাম এখন দলটাতে যোগ হয়েছেন, কিন্তু দলটা তো পাকিস্তান, শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তানি। তারা যেই প্যাটার্নের ক্রিকেট খেলে তার আরো একটা প্রতিফলন, তার আরো একটা এক্সাম্পল হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ফার্স্ট ওয়ানডে ম্যাচটা থেকে গেল, যেই ম্যাচটাতে পাকিস্তান ৭৩ রানের বড় ব্যবধানে নিউজিল্যান্ডের কাছে হেরেছে। এখন একটা ওয়ানডে ম্যাচের পার্থক্য যখন হয় ৭৩ রানের, রেজাল্ট যখন হয় এইরকম, তখন কি বলা যায় যে পরাজিত দলটা জিততে পারতো? জিততেই পারতো, বলা যায় না হয়তো, কিন্তু ভাই সত্যি সত্যি পাকিস্তান এই ম্যাচটা জিততে পারতো। ৭৩ রানে হেরে যাওয়ার সত্ত্বেও আমি সেই কথাটা বলছি, যারা ম্যাচটা দেখেছেন তারা এটার সঙ্গে এগ্রি করবেন। ওই অবস্থা থেকে পাকিস্তানের যে এমন একটা বিশাল বড় ব্যবধানে পরাজয়, সেইটা বোধহয় কেবলমাত্র পাকিস্তান বলেই সম্ভব। দেখুন, পাকিস্তান নিউজিল্যান্ডে করা ৩৪৪ রান তারা করতে নেমেছে, টার্গেটটা হিউজ, কিন্তু একটা সময় গিয়ে তাদের সামনে ইকুয়েশনটা ছিল ৬৯ বলে প্রয়োজন ৯৬ রান, হাতে আছে ৭ উইকেট, ক্রিজে দুইজন সেট ব্যাটসম্যান, একজন 70s-এর ঘরে, একজন 40s-এর ঘরে, তাদের ব্যাটিং লাইন আপটা অনেক লম্বা, যেই কারণে তারা একটা বোলারকে পর্যন্ত স্যাক্রিফাইস করে 11 সাজিয়েছে, স্পেশালিস্ট কোনো ফিফথ বোলার ছাড়া। ফলে আপনি, আমার মনে হয় যে একটু হলে এই অবস্থাটা ব্যাটিং সাইডটাকে এগিয়ে রাখবেন, কিন্তু সেই ব্যাটিং সাইডটা যে পাকিস্তান, যাদের শেষ ৬৯ বলে ৯৬ রান প্রয়োজন হাতে ৭ উইকেট নিয়ে, তারা ওই অবস্থা থেকে পরের ৩৪ বলে মাত্র ২২ রান যোগ করতে সে ৭টা উইকেট হারিয়ে ফেলে। তাদের শেষ ৬ জন ব্যাটসম্যানের সম্মিলিত অবদান স্কোর কার্ডে মাত্র ৩ রান। ৩ জন ৩ রান করে আউট হয়েছেন, ১-১-১, ২ জন 0 রানে আউট হয়েছেন, ১ জন 0 রানে নট আউট ছিলেন। ফলে এই দলটা জয়ের সম্ভাবনা জাগিয়ে ম্যাচটা হেরে গেল ৭৩ রানের বড় ব্যবধানে। সিরিজটাতে নিউজিল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে গেল। অথচ ম্যাচের রেজাল্টটা যেটা বলছিলাম অন্যরকম হতেই পারতো। তারা ৩৪৫ রানের টার্গেট চেস করতে নেমে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপে ওসমান খান এবং আবদুল্লাহ শফিক ৮৩ রান তুলে ফেলেছিলেন ১৩ নম্বর ওভারে গিয়ে। এইটা আসলে সিগনিফিকেন্ট দুইটা দিক থেকে। একটা হচ্ছে কি, তারা এতক্ষণ পর্যন্ত কিভাবে সার্ভাইভ করেছেন, কারণ এতবার তারা বিট হয়েছেন, লাইফ টাইমও পেয়েছেন, এত দূর পর্যন্ত এগিয়ে যাওয়াটার একটা বিস্ময়কর ব্যাপার। আমার আরেকটা ব্যাপার যেটা হচ্ছে মানে নোটিস করার মতো, নিউজিল্যান্ড তাদের ওই ইনিংসের ১৩ নম্বর ওভারে ৫০ রান তুলতে তৃতীয় উইকেট হারিয়ে ফেলেছিল। সেইখানে পাকিস্তান এই ১৩ নম্বর ওভার পর্যন্ত তারা কোনো উইকেট না হারিয়ে ৮৩ রান তুলে ফেলে। ফলে একটা ভালো ভিত্তি তারা যেভাবেই হোক ওই রান তারা করে জয়ের ক্ষেত্রে পেয়ে গিয়েছিল। এই দুই ওপেনার আবদুল্লাহ শফিক এবং উসমান খান দুইজনেই 30s-এর ঘরে পরপর আউট হয়ে গেলেন। তারপরে ওই পাকিস্তানের সবচেয়ে বড় যে দুই ব্যাটসম্যান বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, যাদেরকে টি-20 সিরিজের থেকে পাকিস্তান বাদ দিয়েছিল, এই দুইজনের একটা পার্টনারশিপ হলো ৭৬ রানের। রিজওয়ান ৩০ রান করে তিনি আউট হয়ে গেলেন। তারপরে বাবর আজমের সঙ্গে সালমান আগার সেই একটা জুটি, যেই জুটিটাতে একসময় মনে হচ্ছিল যে পাকিস্তান জয়টা পেলেও পেতে পারে। স্পেশালি বাবর আজম খুব দুর্দান্ত ক্রিকেট খেলছিলেন এবং সেই জায়গাটা থেকে তিনি যখন আউট হয়ে যান, ওই তাদের ধসটাকে কিন্তু ওইটাই ত্বরান্বিত করে। মানে কি, ধসের স্টার্টটা সেইখানে হয়েছে। ৮৩ বলে খেলে ৭৮ রানের একটা ইনিংস বাবর আজম খেলেছেন এবং তারপর থেকে তো হুড়মুড় করে সবকিছু আসলে তাদের ভেঙে চুরেই গেল। ৪৮ বলে ৫৮ রান করে ৯ নম্বর ব্যাটসম্যান হিসেবে সালমান আগা আউট হয়েছিলেন। ফলে পাকিস্তানের এই যে ব্যাটিং এর শেষ ধসটাকে কিন্তু টার্নিং পয়েন্টের আলোচনা করছি, এই শেষ ধসটাকে আপনি টার্নিং পয়েন্টের একটা ভালো বিবেচনার মধ্যে রাখতেই পারেন। আর নিউজিল্যান্ড যে তারা ব্যাটিং এ এই প্রায় ৩৫০ ছুঁই স্কোরটা করলো, সেইটা আসলে কিভাবে সম্ভব হলো? সেইখানটাতে তাদের শুরুতেই ৫০ রানে ৩ উইকেট পড়ে গিয়েছিলাম, যেটা বললাম ১৩ নম্বর ওভারের মধ্যে। কিন্তু নিউজিল্যান্ডের মানে যে ক্রিজে যে দুই ব্যাটসম্যান এরপরে ছিলেন, সেই দুইজন মার্ক চ্যাপম্যান এবং ড্যারেল মিচেল, তারা খুব ভালোভাবে নেক্সট ফেজটা নেগোশিয়েট করেছেন। তারা জানতেন যে পাকিস্তানের একজন ফিফথ বোলার শর্ট রয়েছে এবং সেই সুযোগটা তারা কাজে লাগাতে পারবেন যদি তারা টিকে থাকতে পারেন, এবং তারা টিকে থেকে ১৯৯ রানের একটা পার্টনারশিপ গড়ে তুলল। মার্ক চ্যাপম্যান তিনি ১১১ বলে ১৩২ রানের ক্যারিয়ার বেস্ট একটা ইনিংস তিনি খেললেন। অন্যদিকে ড্যারেল মিচেল তিনিও
84 বলে 76 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন। এই দুইজনের পার্টনারশিপটাই কিন্তু স্কোরটাকে অত বড় করে তোলার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। আমি যেটা বলছিলাম যে পাকিস্তান ফিফথ স্পেশালিস্ট বোলার তাদের না থাকার কারণে তাদেরকে ওইখানটাতে হচ্ছে গিয়ে বল তুলে দিতে হয়েছে সালমান আগা এবং ইরফানের হাতে। যেই ইরফান তিনি 3টা উইকেট পেয়েছেন, এই দুই সেট ব্যাটসম্যানের উইকেটও তিনি নিয়েছেন, কিন্তু লিস্টে ক্রিকেটে তিনি এর আগে কোনোদিন বোলিং করেননি। সো পাকিস্তান যে আসলে কি প্ল্যান থেকে এই ম্যাচটা খেলতে নেমেছিল, তাদের একাদশ সাজিয়েছিল, সেটাও একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তাদের দুই ফিফথ বোলার মিলে তাদের 10 ওভারটাতে 118 রান দিয়ে দিয়েছে এবং সেই জায়গাটাতে শেষ 15 ওভারে নিউজিল্যান্ড হচ্ছে গিয়ে 166 রান তুলেছে। সেইখানটাতে সবচেয়ে বড় অবদান এই দুই ব্যাটসম্যানের কারণ নয়, সেইটা হচ্ছে গিয়ে মোহাম্মদ আব্বাস। হ্যাঁ, মোহাম্মদ আব্বাস পাকিস্তানে বংশোদ্ভূত, তবে তিনি নিউজিল্যান্ডের জার্সি গায়ে আজকেই তার ডেবুটা হলো এবং প্রথম ম্যাচটাতেই তিনি 26 বলে 52 রানের একটা বিস্ফোরক ইনিংস খেলেছেন। 24 বলে তিনি 50-তে পৌঁছেছেন। ওয়ান ডে ডেবুতে দ্রুততম 50-তে তিনি পৌঁছার রেকর্ডটা এই জায়গাটাতে করে ফেললেন, যেটা এর আগে ছিল ভারতের ক্রুনাল পান্ডিয়ার। ফলে এই যে তাদের ওই চতুর্থ উইকেটে ড্যারেল মিচেল, মার্ক চ্যাপম্যানের 199 রানের জুটি, একজনের সেঞ্চুরি, একজনের 70s, তারপরে গিয়ে ওই ওয়ানডে ইতিহাসে ডেবুতে দ্রুততম 50 মোহাম্মদ আব্বাসের এই সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড তাদের স্কোরটাকে 350-র কাছাকাছি নিয়ে যায় এবং তারা ভেবেছিল যে সেইটা দিয়ে তাদের জয়টা সুনিশ্চিত। সেইটা প্রবলভাবে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিল যখন বাবর আজমের সঙ্গে সালমান আগার সেই পার্টনারশিপটা, ওইটা পাকিস্তানকে জয়ের একটা সম্ভাবনা দেখাচ্ছিল, নিউজিল্যান্ডকে পরাজয়ের চোখ রাঙানি দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই নিউজিল্যান্ডকে ক্রেডিট তো দিতেই হবে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পাকিস্তান ভাই আসলে পাকিস্তান সুলভ আরো একটা ধসে, আরো একটা ব্যাপক ব্যাটিং ধসে তারা শেষ পর্যন্ত যেই ম্যাচটা জিততে পারতো সেই ম্যাচটা 73 রানে হেরে গেল। তাহলে এই ম্যাচটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবো? মার্ক চ্যাপম্যানের যে ওই ইনিংসটার কথা বলছিলাম যে 132 রানে, সেখানে তিনি 5 রানের সময় একটা লাইফ পেয়েছিলেন, সালমান আগা একটা টাফ চান্স ছিল, সেই টাফ চান্সটা তিনি গ্র্যাব করতে পারেন। টার্নিং পয়েন্টের বিবেচনায় আপনি সেটাকেও আনতে পারেন, কেননা সালমান আগে যদি ওই ক্যাচটা ধরতে পারতেন তাহলে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের অবস্থা শুরুর ওই অংশটাতে আরো একটু খারাপ হয়ে যেতে পারতো। ওই পার্টনারশিপটাকে 199 রানের জুটিটাকে সেইটাকে আনতে পারেন, আব্বাসের ইনিংসটাকে গুরুত্বপূর্ণ বলতে পারেন, কারণ এত কিছু সত্ত্বেও যদি আব্বাস শেষ দিকে গিয়ে ওই ইনিংসটা না খেলতো, 26 বলে 52 রানের, 24 বলে যেখানটাতে তিনি 50 করেছেন, তাহলে কিন্তু তাদের স্কোরটা হয়তো আর এত বেশি হয় না। পাকিস্তান তখন জয়ের সম্ভাবনাটা তাদের হয়তো আর একটু বেশি হয়। কিন্তু ভাই সবকিছু ছাপিয়ে শেষে গিয়ে পাকিস্তানের যেইভাবে ব্যাটিং দশটা হয়ে গিয়েছে, যেইভাবে তারা শেষ 34 বলে 22 রান তুলতে 7-7টা উইকেট হারিয়েছে, এর বাইরে অন্য কোনো কিছুকে আমি অন্তত পক্ষে টার্নিং পয়েন্ট করতে রাজি নই। এবং সেইখানটাতে অবভিয়াসলি বাবর আজমের উইকেটটাতেই তো তাদের এই ধসটা ট্রিগার করেছে। ওই বাবর আজমের উইকেটটাকেই আমি আরো ছোট করে যদি আমি নামিয়ে নিয়ে আসি, সেটাকে আমি টার্নিং পয়েন্ট বলবো। আপনি আমার সঙ্গে কতটা একমত হবেন জানাতে পারেন।